নমস্কার। আজকের এই আলোচনাতে আমরা সফটওয়্যার তৈরির একটা খুব শক্তিশালী পদ্ধতি নিয়ে কথা বলবো, যেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন, বা সংক্ষেপে OOAD। নামটা শুনে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই। আজকের আলোচনার শেষে আপনারা দেখবেন যে এটা আসলে যে কোনো বড় আর জটিল কাজকে ছোট ছোট সহজ ভাগে ভেঙে ফেলার একটা দারুণ কৌশল। আচ্ছা, একটা মজার প্রশ্ন করি। ভাবুন তো, একটা পাড়ার বড় দুর্গাপূজা ম্যানেজ করা আর একটা জটিল সফটওয়্যার বানানো, এই দুটোর মধ্যে কি কোনো মিল থাকতে পারে? শুনলে হয়তো অবাক লাগবে, কিন্তু এই দুটো কাজের পেছনের ভাবনাটা কিন্তু অনেকটাই একরকম। চলুন দেখি কিভাবে। দেখুন, যে কোনো বড় প্রজেক্ট, সেটা উৎসবের আয়োজন হোক বা সফটওয়্যার বানানো, আমরা তাকে 3টে সহজ ধাপে ভাঙতে পারি। প্রথম ধাপ, প্ল্যান করা, মানে কি কি লাগবে তার একটা লিস্ট তৈরি করা। দ্বিতীয় ধাপ, সেই প্ল্যানের উপর ভিত্তি করে একটা ব্লুপ্রিন্ট বা নকশা বানানো। আর সবশেষে সেই নকশা ধরে আসল কাজটা করা। বেশ, তাহলে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। আমাদের প্রথম ধাপটা কি ছিল? অ্যানালিসিস। এই পর্যায়ে আমাদের একটাই মূল প্রশ্ন, আমরা আসলে কি বানাতে চলেছি? তো এই অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালিসিস বা OOA জিনিসটা কি? এটা হলো এমন একটা প্রসেস যেখানে আমরা প্রথমে সমস্যাটাকে ভালো করে বুঝি, মানে সিস্টেমটা কি কি কাজ করবে সেই ফাংশনালিটিগুলো ঠিক করি। আর সবচেয়ে জরুরি কাজটা হলো সিস্টেমের মূল অবজেক্ট বা সত্তাগুলোকে খুঁজে বের করা এবং তাদের মধ্যেকার সম্পর্কটা বোঝা। এবার চলুন আমাদের পুজোর উদাহরণটায় ফিরে যাই। এখানে অ্যানালিসিস মানে কি? সোজা কথায় কি কি লাগবে তার একটা লিস্ট বানানো। যেমন ধরুন, প্যান্ডেল লাগবে, প্রতিমা লাগবে, প্রসাদ, স্বেচ্ছাসেবক, লাইট, সাউন্ড, তাই না? সফটওয়্যারের ভাষায় এগুলোই হলো আমাদের অবজেক্ট, মানে এগুলো ছাড়া আমাদের প্রজেক্টটাই অসম্পূর্ণ। তাহলে একটু ভেবে বলুন তো, এই অ্যানালিসিস ফেজের মূল ফোকাসটা কি দাঁড়ালো? এর ফোকাস হলো সিস্টেমের জন্য কি লাগবে সেই অবজেক্টগুলোকে চিনে নেওয়া। বেশ, আমাদের লিস্ট তো তৈরি, কিন্তু শুধু লিস্ট থাকলেই তো হবে না। পরের প্রশ্নটা হলো, এই সব কিছু একসঙ্গে কাজ করবে কিভাবে? আর এখানে আসছে আমাদের দ্বিতীয় ধাপ, ডিজাইন। অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন বা OOD-তে আমরা কি করি? আমরা অ্যানালাইসিস ফেজে যে মডেলটা পেয়েছিলাম সেটাকে একটা ডিটেইলড টেকনিক্যাল প্ল্যান বা নকশায় বদলে ফেলি। মানে সিস্টেমের আর্কিটেকচারটা কেমন হবে, অবজেক্টগুলো একে অপরের সাথে কিভাবে কথা বলবে, তাদের ভেতরের গঠনটাই বা কী হবে, এই সব কিছুর প্ল্যান আমরা এখানেই করি। ব্যাপারটা আরও সহজ করে বলি। অ্যানালাইসিস যদি হয় কি বানাতে হবে, তাহলে ডিজাইন হলো কিভাবে বানাতে হবে। অ্যানালাইসিস যদি হয় একটা লিস্ট, যে রান্নার জন্য কি কি লাগবে, তাহলে ডিজাইন হলো সেই রান্নার পুরো রেসিপিটা। পুজোর ক্ষেত্রে ডিজাইন মানে কি? মানে হলো প্যান্ডেলের একটা ডিটেইলড ব্লুপ্রিন্ট। কোথায় ঠাকুর থাকবে, ঢোকা বেরোনোর রাস্তা কোনটা, মূর্তির কাঠামোটা কেমন হবে, কোন স্বেচ্ছাসেবক কখন ডিউটি দেবে তার একটা শিডিউল, আর পুরো লাইট আর সাউন্ডের কানেকশন কিভাবে হবে তার ইলেকট্রিক্যাল প্ল্যান। এই সব কিছুই কিন্তু ডিজাইনের অংশ। তাহলে ডিজাইন ফেজ শেষ হলে আমাদের হাতে কি আসছে? আসছে সিস্টেমটার একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট বা আর্কিটেকচার। তো প্ল্যান রেডি, ব্লুপ্রিন্টও রেডি। এবার কি? এবার তো মাঠে নামার পালা। আসল কাজটা করতে হবে। আর এই ধাপটাই হলো ইমপ্লিমেন্টেশন। সফটওয়্যারের ভাষায় অবজেক্ট ওরিয়েন্টেড ইমপ্লিমেন্টেশন মানে হলো ওই যে ডিজাইনের ব্লুপ্রিন্টটা আমরা বানালাম, সেটাকে জাভা, C++ বা পাইথনের মতো কোনো একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আসল কোডে কনভার্ট করা। সোজা কথায় কোডিং করা। আর আমাদের পুজোর উদাহরণে ইমপ্লিমেন্টেশন মানে হলো আসল কাজটা শুরু করা। মিস্ত্রিরা বাঁশ কাপড় দিয়ে প্যান্ডেল বানাচ্ছে, শিল্পী মাটি দিয়ে মূর্তি গড়ছেন, স্বয়ংসেবকরা ভোগ রান্না করছেন। সফটওয়্যারের জগতে এটাই হলো আসল কোডিং। তাহলে বুঝতেই পারছেন, ইমপ্লিমেন্টেশন ফেজের ফাইনাল আউটপুটটা কি? আউটপুটটা হলো একটা আসল ওয়ার্কিং সফটওয়্যার, যেটা ইউজাররা ব্যবহার করতে পারবে। এতক্ষণ তো আমরা একটা দারুণ অ্যানালজি দিয়ে পুরো ব্যাপারটা বুঝলাম। এবার চলুন একটা রিয়েল সফটওয়্যার এক্সাম্পল দেখি, আর তার সাথে সাথে পুরনো আর নতুন, মানে ফাংশন ওরিয়েন্টেড আর অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতির মধ্যে আসল তফাৎটা বুঝে নিই। কম্পিউটার সায়েন্সের একজন দিকপাল, গ্রেডি বুচ, একটা দারুণ কথা বলেছিলেন। উনি বলেছেন, যদি আপনার লক্ষ্য হয় প্রসিডিউরাল কোড,
তাহলে ভার্ব বা ক্রিয়াপদের নিচে দাগ দিন। আর যদি লক্ষ্য হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, তাহলে নাউন বা বিশেষ্য পদের নিচে। এটা মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক আছে। বস্তু চাইলে নাউন, কাজ চাইলে ভার্ব। এটা মাথায় রাখলে খুব সুবিধা হবে। পার্থক্যটা ঠিক কোথায় দেখুন। পুরনো পদ্ধতিতে আমাদের ফোকাসটা থাকতো কাজের ওপর, যেমন ইস্যু বুক করা। কিন্তু নতুন অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতিতে আমাদের ফোকাসটা চলে যায় জিনিস বা সত্তার ওপর, যেমন বুক বা মেম্বার। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো ডেটা আর সেই ডেটার উপর কাজ করার পদ্ধতি বা ফাংশনগুলো সব একটা অবজেক্টের মধ্যে একসঙ্গে প্যাকেজ করা থাকে। চমৎকার! এবার চলুন থিওরি থেকে বেরিয়ে একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে নামি। ধরা যাক আমরা একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বানাবো। এই যে ফ্লোচার্টটা দেখছেন, এটা আমাদের দেখিয়ে দিচ্ছে যে একটা রিয়েল প্রজেক্টে এই পুরো ওওএডি প্রসেসটা কিভাবে কাজ করে। তাহলে লাইব্রেরি সিস্টেমের জন্য আমাদের 3টে ধাপ কি হবে? প্রথমত, অ্যানালিসিস ফেজ। আমরা নাউনগুলো খুঁজব। কি হতে পারে? বুক, লাইব্রেরি মেম্বার, ইস্যু রেজিস্টার, ঠিক? এরপর ডিজাইন ফেজ। এখানে আমরা ভাবব এরা একে অপরের সঙ্গে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে। যেমন একজন মেম্বার অবজেক্ট একটা বুক অবজেক্টকে রিকোয়েস্ট করতে পারে, আর ইস্যু রেজিস্টার অবজেক্ট সেই লেনদেনটা রেকর্ড করে রাখবে। আর ফাইনালি ইমপ্লিমেন্টেশন ফেজে গিয়ে আমরা জাভা বা পাইথনে বুক ক্লাস বা মেম্বার ক্লাস এই কোডগুলো লিখব। তো আমরা পুরো প্রসেসটা তো দেখে নিলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো এই পদ্ধতিটা শেখাটা এত জরুরি কেন? একজন ডেভেলপার হিসেবে এটা আমাদের কি কাজে লাগবে? আসুন, শেষ করার আগে একবার পুরো মাস্টার প্ল্যানটা ঝালিয়ে নিই। 3টে সিম্পল স্টেপ: অ্যানালিসিস, কি লাগবে, মানে নাউনগুলোকে চেনা; ডিজাইন, তারা একসঙ্গে কিভাবে কাজ করবে তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করা; আর ইমপ্লিমেন্টেশন, কোড লিখে সেটাকে বাস্তবে রূপ দেওয়া। ব্যাস। আর বিশ্বাস করুন, এই পদ্ধতিটা একজন ডেভেলপারের জন্য একটা সুপার পাওয়ারের মতো। কেন বলছি? কারণ এর মাধ্যমে কোড রিউজ করা যায়, মানে একই কোড বারবার লেখা থেকে মুক্তি। মেইনটেনেন্স অনেক সহজ হয়ে যায়, মানে একটা অবজেক্টে কোনো সমস্যা হলে সেটা পুরো সিস্টেমকে নষ্ট করে না। সবচেয়ে বড় কথা, বিশাল জটিল প্রবলেমকেও ছোট ছোট ম্যানেজেবল পার্টে ভেঙে ফেলা যায়। আর এই সব কিছুর ফলে কি হয়? প্রোডাক্টিভিটি বাড়ে, মানে কম সময়ে ভালো সফটওয়্যার তৈরি করা যায়। শেষ করার আগে একটা কথা বলি, অবজেক্ট ওরিয়েন্টেড থিঙ্কিং শুধু একটা পরীক্ষার টপিক নয়, এটা একটা মাইন্ডসেট, একটা চিন্তা ভাবনার ধরন। এই মাইন্ডসেটটাই আপনাদের ভবিষ্যতের জটিল, স্কেলেবল আর পাওয়ারফুল সফটওয়্যার বানাতে সাহায্য করবে। এই জিনিসটা একবার আয়ত্ত করতে পারলে আপনারা শুধু একজন কোডার থাকবেন না, আপনারা হয়ে উঠবেন একজন সফটওয়্যার আর্কিটেক্ট। ধন্যবাদ।